হ্যালো স্টুডেন্টস, আজ আমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে একটা টপিক লজ অফ কেমিক্যাল কম্বিনেশন বা রাসায়নিক সংযোগ সূত্রাবলী সম্পর্কে আলোচনা করব। এখানে চারটে সূত্র আছে: ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র আর মিথানুপাত সূত্র। এই ভিডিওতে আমরা শুধু ভরের নিত্যতা সূত্র ও স্থিরানুপাত সূত্র এই দুটো সূত্র সম্পর্কে আলোচনা করব। ভরের নিত্যতা সূত্র মানে হচ্ছে, ভরের নিত্যতা সূত্রের স্টেটমেন্ট হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর একই থাকবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার জন্য ভরের কোনো পরিবর্তন, মোট ভরের কোনো পরিবর্তন হবে। একটা বিক্রিয়া লিখি, HCl প্লাস NaOH, এটা একটা প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। NaCl প্লাস H2। আমি বিক্রিয়কগুলোর প্রথমে ভর দেখে নিই, তারপর মোট ভর দেখবো। HCl হচ্ছে হাইড্রোজেন X, ক্লোরিন 35.5 মানে 36.5। NaOH হচ্ছে সোডিয়াম 23 প্লাস অক্সিজেন 16 প্লাস হাইড্রোজেন 1, যোগ করলে হবে 40। ঠিক আছে, যোগ করলে হবে মোট টোটাল হচ্ছে 76.5। এদিকে দেখি, সোডিয়াম 23 আর ক্লোরিন 35.5 মানে হচ্ছে 58.5, আর H2 আমরা জানি হাইড্রোজেন অক্সিজেন মিলে হয় 18। মোট হচ্ছে 76.5। অর্থাৎ দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক পদার্থের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর একই থাকছে, অর্থাৎ সমান থাকছে। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে দেখানো, কিন্তু এরও কিছু ত্রুটি বা লিমিটেশন পাওয়া যায়। সেটা কিভাবে না, আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র E = mc²। E হচ্ছে শক্তি, m হচ্ছে পদার্থের ভর, আর c হচ্ছে আলোর গতিবেগ। এই সূত্র থেকে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে শক্তি ভরে রূপান্তরিত হতে পারে বা ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে। কিছু পরিমাণ ভর থেকে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে। আমরা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে জানি শক্তি গৃহীত হয়, শক্তি বর্জিত হয়। সুতরাং পদার্থের মধ্যে শক্তি গৃহীত হচ্ছে, অর্থাৎ তার শক্তি ভর বাড়ছে, আর শক্তি বর্জিত হচ্ছে হলে ভর কিছুটা কমছে। তাই সব ক্ষেত্রে বা এক্ষেত্রে ভরের নিত্যতা সূত্র সঠিক নয়। এরপরে এই সম্পর্কে একদম ঠিকঠাক স্টেটমেন্ট হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র। ভর ও শক্তির নিত্যতা সূত্র বলে যে এই মহাবিশ্বের মোট ভর ও শক্তির যোগফল ধ্রুবক। কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে ভর ও শক্তির মোট যোগফল, ভর ও শক্তির যোগফল একই থাকবে। এই সূত্রটার কোনো ব্যতিক্রম নেই, এটা একদম ঠিকঠাক। এরপরে আমরা যে সূত্র নিয়ে আলোচনা করব সেটা হলো স্থিরানুপাত সূত্র। স্থিরানুপাত সূত্র বলছে যে কোনো যৌগ সর্বদা নির্দিষ্ট কিছু মৌল নিয়ে গঠিত এবং যৌগটিতে মৌলগুলির ওজনের অনুপাত সর্বদা নির্দিষ্ট। সে যৌগটি যে কোনো উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন। যেমন ধরো জলকে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা যেতে পারে, নদী, সমুদ্র, যে কোনো জায়গা থেকে জল তৈরিও করা যেতে পারে ল্যাবরেটরিতে। তো H2O এর মধ্যে H2O সর্বদা হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত হবে। H2O এর মধ্যে অন্য কোনো মৌল কখনোই পাওয়া যাবে না, এবং এদের ভরের অনুপাত হবে 2:16, হাইড্রোজেন 2 1:2 মানে 2, অক্সিজেন 16 2:16 মানে 1:1। তার মানে সূত্র যাই হোক না কেন, মানে সোর্স যাই হোক না কেন, উৎস যাই হোক না কেন, H2O সর্বদা হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত এবং এর মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন মৌলের ওজন অনুপাত 1:8 হবে। ঠিক আছে, এই সূত্রের একটা বিপরীত বক্তব্য আছে। স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্য আছে। স্থিরানুপাত সূত্রে তার আমরা ব্যতিক্রম পাবো। স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্য হচ্ছে নির্দিষ্ট কতগুলি মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হলে সর্বদা একই যৌগ উৎপন্ন করবে। নির্দিষ্ট মৌল নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে দুটি আলাদা মৌল গঠন করতে পারে না। ঠিক আছে, এটা হলো স্থিরানুপাত সূত্রের বিপরীত বক্তব্য।
কিন্তু আমরা এর প্রচুর ত্রুটি পাই, প্রচুর ব্যতিক্রম পাই, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি প্রচুর পাওয়া যায়, কারণ সেখানে আইসোমেরিজম বলে একটি কথা আছে। যেমন C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। আর আরেকটা অর্গানিক কম্পাউন্ড হচ্ছে ডাইমিথাইল ইথা। এই দুটোতে আমরা দেখবো কার্বন ইস টু হাইড্রোজেন অক্সিজেন কত হচ্ছে দেখবো। এটাতে এই যৌগটাতে দেখছি প্রথমে কার্বন দুটো আছে, 12 দুগুণে 24, 12 হচ্ছে কার্বনের পারমাণবিক ভর, 24 ইস টু হাইড্রোজেন 6 আছে, 1 ইন্টু 6 মানে 6, অক্সিজেন হচ্ছে 16, তার মানে হচ্ছে 12 ইস টু 3 ইস টু 8, 12 ইস টু 3 ইস টু 8। এই যৌগটাতে দেখি কার্বন দুটো আছে, মানে C/H/O বার করবো। কার্বন দুটো আছে মানে 2 ইন্টু 12 24, হাইড্রোজেন 6টা আছে, মানে 6 ইন্টু 1 6 ইস টু অক্সিজেন আছে 16টা, অক্সিজেন একটা, অর্থাৎ পারমাণবিক ভর 16। এটাকে কাটাকাটি করলে সেই 12 ইস টু 3, 12 ইস টু 3 ইস টু 8 হয়। পরিষ্কার দেখতে পাচ্ছি দুটো একদম আলাদা যৌগ, তার ধর্ম আলাদা, সব কিছুই আলাদা, কিন্তু তার মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন এদের অনুপাত একদম একই। সুতরাং একই অনুপাতে একই কতগুলি মৌল যুক্ত হয়ে দুটি সম্পূর্ণ পৃথক যৌগ উৎপন্ন করতে পারে। ব্যাস, আজকে এই পর্যন্ত। পরবর্তী অন্য ভিডিও নিয়ে আসবো।